আমরা যেটা যেটা আলোচনা করছিলাম যে এই যে ইউনেস্কোর যে সম্মান, এবং আপনি বলছিলেন যে আপনি 2018 সালে একদিকে আপনার আমেরিকায় যাওয়া, অন্যদিকে সেই সময় এই প্রস্তাবটা পাওয়া, কিন্তু আপনি সবার সবার সমর্থন এবং খানিকটা সাহস নিয়ে আপনি এগিয়েছিলেন, বাট ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং জব, ইজন্ট ইট? ইট ওয়াজ চ্যালেঞ্জিং, কারণ আসলে ইউনেস্কোর এটা একভাবে জিনিসটাকে সাজিয়ে এই প্রস্তাবটাকে দাঁড় করাতে হয়। এখন আমার কাছে যতই তথ্য থাকুক, আমি যতই বিষয়টা নিয়ে গভীরে বুঝি, আমাকে এমন মানুষকে বোঝাতে হবে যারা এই উৎসবের সম্বন্ধে কিছু জানেন না, আর তাদের দেখতে হবে যে পৃথিবীর অন্য যে ধরনের উৎসবরা এই সম্মানটা পেয়েছে তাদের তুলনায় এই উৎসবটাকে আমরা কিভাবে উপস্থাপন করব। এটাই একটা চ্যালেঞ্জ হয়ে যায়, যে একটা তুলনামূলক ভাবে ভাবতে হয়। সেই ব্যাপারটা আসবে। তো আপনি কবে এইটা ফাইনালি জমা দিলেন ইউনেস্কোর কাছে? আমরা শেষ অবধি আমাদের 2-3টে মিটিং হলো, একটা পাবলিক মিটিং হলো যেখানে আমাদের স্টেক হোল্ডারদের সবাইকে আসতে বললাম। সেখানে মিনিস্ট্রির একজন রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, ডক্টর টুকটুক ঘোষ বলে। উনি তখন রিটায়ার করেছেন আইএস থেকে, কিন্তু ওনাকে একজন এক্সটার্নাল এক্সপার্ট হিসাবে রাখা হয়েছিল। উনি আমাদের খুব সাপোর্ট দিয়েছিলেন, কারণ উনি পুজোর ব্যাপারটা অনেকটা জানতেন। তারপরে আমরা মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমাদের মেন কাজটা তখন বাকি ছিল। আমাদের ফর্মটা ততদিনে রেডি, ওই অনেক বেশি লিখেছিলাম, ছাঁটাই করা ছিল, 2-3টে নতুন জিনিস ঢোকানো ছিল, এগুলো একটু চলছিল। আমরা একটা লম্বা বিবলিওগ্রাফি দিয়েছিলাম। তখন আমাদের মেন কাজটা ছিল সবার কাছ থেকে সই জোগাড় করা। এখন আপনি জানেন তো, পুজোর সময় সবাইকে পাওয়া যায়, পুজোর বাইরে লোক এখন অবশ্য সারা বছর ধরে, এখন হয়তো পুজো হবে, তখনও হতো, কিন্তু সবসময় অত সহজে পাওয়া যেত না। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমাদের একটা অনুমতি পত্র নেওয়া একটা মস্ত বড় ব্যাপার ছিল। এটা কিন্তু সহজে পাইনি। আমি এটা একটু বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের কাছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানে তো পশ্চিমবঙ্গ সরকার। আর সরকার এই উৎসবটিকে নানানভাবে পরিচালনা করে এসছেন বহু বছর ধরে। এখানে পুলিশ বলুন, কর্পোরেশন বলুন, ফায়ার ডিপার্টমেন্ট, তারপরে বিদ্যুৎ বিভাগ, তারপরে পলিউশন কন্ট্রোল বোর্ড, প্রত্যেকের এই উৎসবে একটা দায় দায়িত্ব আছে, আর একটা পরিচালনা, একটা নানানভাবে কিছু নিয়ম বিধি জারি করা এদের দায়িত্ব। এখন এদের যে কারণে আমি বলবো যে গভর্নমেন্ট ইজ আ বিগ স্টেক হোল্ডার এখানে। তো গভর্নমেন্টের কাছ থেকে, যদিও আমরা বলেছিলাম যে এটা কোনো গভর্নমেন্ট অর্গানাইজড উৎসব না, এটা একেবারেই যেটাকে আমরা সার্বজনীন উৎসব বলি, এগুলো দুর্গাপুজো বারোয়ারি সমিতিগুলো করে। মানে পুজো কমিটি বলতে আমরা যা বুঝি, ক্লাব কমিটির ব্যাপারটা আমাদের বোঝাতে হলো, যে এটা একেবারেই এক ধরনের কমিউনিটি বেস, কিন্তু এখানে সরকারের একটা বড় বড় ভূমিকা আছে। তো সেই ভূমিকার জন্য তো আমাদের সরকারের পুলিশ কর্মীদের কাছ থেকে চেষ্টা করলাম আমরা। তারপরে আমরা শেষ অবধি, সেই সময় অত্রি ভট্টাচার্য তখন কালচারের সচিব ছিলেন, আর ট্যুরিজম বিভাগেরও, পর্যটন বিভাগেরও সচিব ছিলেন। কিন্তু ওনার কাছে যে খুব সহজে পৌঁছাতে পেরেছিলাম তা কিন্তু না, মানে যা হয় কাঠখড় পুড়িয়ে যেতে হয়েছিল। উনি সময় দিয়েছিলেন আমাদের অনেকটা, আর ওনার কাছ থেকে পাওয়াতেই ওটাই আমাদের সবচেয়ে, ওই চিঠিতে সবচেয়ে ওপরে ছিল বলতে পারেন, ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠি, ওটা পেলাম। আর আমাদের কথা ছিল যে মেয়রের কাছেও যাওয়া, ফেরত হাকিম, কিন্তু পৌঁছাতে পারিনি। আর তখন দেখলাম আমাদের এটা নিয়ে দেরি করা যাবে না, হয়তো চেষ্টা করলে পেতাম। আমরা ইচ্ছে করে মুখ্যমন্ত্রীর কাছে যাইনি, কারণ এটাই আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কারণ মুখ্যমন্ত্রী তো পুজো নিয়ে খুবই মানে হ্যান্ড অন সে অর্থে। কিন্তু আমি একটা কথা বলি, এই যে আমরা যখন অত্রি বাবুর কাছেও গেলাম,
আর তারপরে বিভিন্ন পুজো কমিটির কাছে গেলাম, এদের অনেকেরই তো ডিরেক্ট পলিটিক্যাল লিঙ্ক আছে। আমাদের একটা অসুবিধায় পড়তে হলো, যেটা আমি খোলাখুলি বলতেই পারি এখানে। হঠাৎ কাগজে একটা নিউজ আইটেম বেরিয়ে গেল যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ পুটিং আপ কলকাতা দুর্গা পুজো ফর ইনস্ক্রিপশন। এটা যেন পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগ। এখন এই নিউজ আইটেমটা যখন শুরু হলো, মিনিস্ট্রি অফ কালচার তখন প্রচন্ড এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। আমাদের বলা হলো যে আমরা নাকি ভুল তথ্য দিয়েছি। আমরা কিন্তু ভুল তথ্য দিইনি। এখন আপনি বুঝতে পারছেন এখন যেটা হচ্ছে, তখন এটা শুরু করলো যে এটা তো আমরাই করাচ্ছি। এখন যেই কারণে আমরা কিছুটা এগিয়ে বললাম আমাদের আর দরকার নেই, কারণ এটা নিয়ে যদি এখন কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে এটা নিয়ে যদি এখন একটা রাজনৈতিক রেষারেষি একটা তাহলে আমাদের নমিনেশনের পুরো প্রসেসটাই বাতিল হবে। তো আমরা দেখলাম যে টু সেভ দ্য নমিনেশন, আমাদের কাজটা যাতে এগোতে পারি, আমরা দেখলাম যে, কারণ দেখুন খবর কিভাবে রটে যায় তার উপরে তো আমাদের হাত নেই, কিন্তু মিনিস্ট্রিকে আমরা বোঝালাম যে এই খবর আমরা রটাইনি। কিন্তু একবার গভর্নমেন্টের কাছে গেলে তখন মুখে মুখে কথাটা রটে যায় যে এরকম একটা ব্যাপার হচ্ছে, এরকম একটা ব্যাপার যখন হচ্ছে তখন আমরাই নিশ্চয়ই করছি, মানে এই ধরনের একটা ব্যাপার। আমি বলছি না এই খবরটা অত্রি বাবু নিজে বলেছেন, কি কোনো রেসপন্সিবল লোক হয়তো এটা বলেনি, কিন্তু মিডিয়ার ব্যাপার আপনারা জানেন আর লোকের মুখের কথাও জানেন। তো আমাদের একটু সাবধানে এগোতে হয়েছে, কারণ এটাও বলি যে মিনিস্ট্রি কিন্তু সরাসরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করেনি, এটাও তো করতে পারতেন। মিনিস্ট্রি তো ওয়েস্ট বেঙ্গল সরকারকেই বলতে পারতেন আপনারা একজন এক্সপার্ট জোগাড় করে আপনারা করান, তারপরে আমরা সেটাকে পেশ করব। কিন্তু যেই তো এখন কেন্দ্রীয় আর রাজ্য সরকারের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যে এটা ওরা কিছুতেই রাজ্য সরকারকে মাধ্যমে করালো না। এখন আপনি বুঝতে পারছেন আমি কিন্তু ওই কনফ্লিক্টটাই আর কি উঠে এলো আর কি। আমি কিন্তু জোর গলায় বলছি এই কাজটা আমি করেছি মোদিজির জন্য না, দিদির জন্য না, আমরা করেছি পুজোর জন্য, শহরের পুজোর জন্য। আর যদিও এখানে স্টেক হোল্ডার বলতে দুটো মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডার, কিন্তু আমরা সেটার বাইরে দাঁড়িয়ে কাজটা করার চেষ্টা করি। কঠিন কাজ করেছেন, কারণ এইরকম একটা একদিকে দুর্গাপূজা, অন্যদিকে কেন্দ্রীয় সরকার, এদিকে রাজ্য সরকার, তার মাঝখানে একটা ইন্ডিপেন্ডেন্ট পজিশন নিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করলাম যে এটাকে রাজ্য সরকারের মাধ্যমে আমরা এটা সরাসরি করতে পারবো না, আমাদের এখানে কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই যেতে হবে। এখানে কেন্দ্রীয় সরকার যদি এই প্রজেক্ট থেকে বেরিয়ে যায় তাহলে আমরা নমিনেশনটা এগোবে না। যাই হোক, এটা আমরা ভালোভাবে বুঝেছিলাম, তাই আমাদের এই সতর্কতা নিয়ে এগোতে হয়েছে। না, এবং তার সবকিছু সত্ত্বেও যে শেষমেশ নমিনেশনটা দেওয়া গেছে এবং সেই নমিনেশনের ভিত্তিতে ইউনেস্কো রেকগনিশন পাওয়া গেছে, এই সবচেয়ে বড় কথা এই মুহূর্তে। তো সেটা আছি। আমি এর কি ফল আউট দুর্গাপুজো এবং আপনি দুর্গাপুজোকে কি করে দেখছেন সেটাই আসবো। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি, যে আমার অনেক বন্ধু যারা বাংলাদেশে আছেন, যারা ভারতের অন্যান্য জায়গায় আছেন বাঙালি, তারা বলছেন কলকাতার দুর্গাপুজোই কি শুধু ইউনেস্কো রেকগনিশন পেল? কেন ওখানে লেখা আছে নমিনেশনে কলকাতার দুর্গাপূজা, তার মানে কি বাকি পৃথিবীতে বাকি জায়গায় বাংলাদেশে হাজার হাজার দুর্গাপুজো হয়, তারা কি এই সম্মানের অধিকারী নন? আমি বলবো দুর্গাপুজো আধিকারিক হিসাবে সম্মানিত। সারা বিশ্বের দুর্গাপুজো নিয়ে লেখা যায়, সারা ভারতবর্ষের দুর্গাপুজো নিয়ে লেখা যায়, দুই বাংলার যৌথ দুর্গাপুজো নিয়ে লেখা যায়, আর শহরে দুর্গাপুজো নিয়েও লেখা যায়। এখন আমরা দেখলাম যে এখানে আপনি দেখবেন, যেহেতু আপনি ফর্মটা দেখেছেন, যেখানে একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের একটা জায়গা আছে, রেঞ্জ অ্যান্ড লোকেশন। তো আপনি বলতে পারেন যে এখানে আমি একটা ভেবেছিলাম যে দুই বাংলা দুর্গাপুজো নিয়ে লিখি, কারণ এখানে জয়েন্ট দুটো কান্ট্রি পার্টনার হিসেবে নমিনেশনটা করা যায়। আমি আপনাকে বলি যে কি কি করা যেত।
আর কেন করলাম এটাকে সংক্ষেপে বলি। তো আমার খুবই ইচ্ছে ছিল যে আমরা দুই বাংলারটা করি না কেন, কারণ আমি বাংলাদেশে ঘুরেছি, আমি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গেছি, আমি দেখেছি যে ওখানে দুর্গাপুজো হয়। আর এই একটা কথা যে ধর্ম যার যার, উৎসব সবার, যেটা এখানে শুনি ওটা ওখানেও ব্যবহার হয়, কিন্তু the ministry was not interested in that project. Okay. Secondly, ওরা বলেছিল দুর্গাপুজোস অফ ইন্ডিয়া। আমরা বললাম যে দুর্গাপুজো নিশ্চয়ই সারা ভারতবর্ষ জুড়ে, কেন সারা বিশ্ব জুড়ে হয়। তাই আপনি দেখবেন যে কলকাতাটাকে আমরা এক ধরনের সাংস্কৃতিক আর ঐতিহাসিক কেন্দ্র হিসাবে বেছে নিলাম, কারণ এখানে লোকেশনটা থাকলে আমরা একটা লোকেশনাল বৈশিষ্ট্যটাকেও তুলে ধরতে পারি, যেটা তো আমি যদি 10টা শহর নিয়ে করতাম আমি পারতাম না, আর অনেক বেশি জটিল হয়ে যেত, জটিল হতো। হ্যাঁ, তা আমি বলি যে এটা কলকাতা দুর্গাপুজোর সম্মান পেয়েছে বলে অন্য পুজোরা বাদ পড়ে গেছে, এটা হয়তো ভাবাটা ঠিক না, কারণ আমরা জানি যে এটা সূত্র কলকাতায় হতে পারে, কিন্তু কলকাতার পুজোর সঙ্গে জেলার দুর্গাপুজোর একটা আত্মিক যোগাযোগ, কলকাতা দুর্গাপুজোর সঙ্গে প্রবাসের প্রত্যেকটা দুর্গাপুজোর একটা আত্মিক যোগাযোগ। এখান থেকে মূর্তি যায়, এখানকার শিল্পীরা যায়, এখানকার আর্টিস্টরা যায়, এখানকার শাড়ি যায়, এখানকার গান বাজনা যায়, সেই জন্য এটাকে একটা বিশ্ব জুড়ে, একটা সব জায়গা জুড়ে। এখন ভারতবর্ষেরটা করার নিয়ে আমরা বুঝতে পারছিলাম যে এটা তো একটা ন্যাশনাল প্রাইড, কিন্তু আমি এভাবে বলেছিলাম যে কলকাতার করলে আমরা এক ধরনের জিওগ্রাফিক্যাল লোকেশন আর তার বৈশিষ্ট্যটাকে অনেক বেশি তুলে ধরতে পারবো। একটা বৈশিষ্ট্য কলকাতার হলো যে কলকাতায় যেইভাবে একটা শিল্প প্রদর্শনীটা যেই স্কেলে হয়, শুধু তা না, এটা একটা শিল্প প্রদর্শনী, এখানে যেই লেভেলে আর্টিস্টরা পাবলিক আর্ট করছে সেটা হয়তো এখন ছড়িয়ে যাবে, এটা হয়তো এখন ভারতবর্ষের বিভিন্ন শহরে। দেখুন, বম্বের পুজোর এক একটা বাজেট কলকাতা পুজোর প্রায় 5 গুণ। হ্যাঁ, মানে আমি যখন কাজ করছি তখন 1 লাখ টাকা বাজেট, মানে 2003-04-এ দিল্লি আর বম্বের পুজোর খুবই সহজে, কলকাতার পুজোর বাজেট গুলো তখন 5 থেকে 7 লাখের বাজেট, ওখানে 1 কোটি টাকার বাজেট খুব সহজে। সেই জন্য স্কেল হয়তো ওখানে বেশি, জাঁকজমক হয়তো ছিল, কিন্তু আমি বলতাম যে এই শহরে একটা আলাদা সংস্কৃতি, একটা আলাদা শিল্পের একটা ধারা আমি তৈরি হচ্ছিল, এটা একটা। তার আরেকটা জিনিস আমরা দেখাতে চেয়েছিলাম যে এই শহরটায় আমরা কলকাতার দুর্গাপুজোর একটা লম্বা ইতিহাস একটা স্থানে আমরা টানতে পারি, যে একেবারে বনেদি বাড়ির পুজো ব্রিটিশ আমলে, আগেও নিশ্চয়ই এই সাবর্ণ রায়চৌধুরীদের পুজো টুজো অনেক আগেই হয়েছে, কিন্তু আমরা যদি বলি যে যেটাকে আমরা জাঁকজমকের পুজো বলি, যেটা শ্রীপান্থ বলছেন যে বনেদি বাড়ির পুজোটা জাঁকজমকের পুজো, পরে সেটা কলকাতার নবকৃষ্ণ দেবের বাড়ির পুজো থেকে শুরু করে বারোয়ারি পুজো, তারপরে সার্বজনীন পুজোগুলোর বলতে পারে, বারোয়ারি পুজো অন্য জায়গায় হচ্ছে, কিন্তু এই যে আমরা বলি কলকাতার একেবারে পাড়ার ক্লাবের পুজো, যেটা মানে একেবারে রাস্তার বুকের ওপরে পুজো, যেখানে সাধারণ মানুষ যোগাযোগ দিতে পারে, এই যে একটা নতুন বলতে পারেন গণতান্ত্রিক দিক খুলে যাচ্ছে। দুর্গাপুজোতে একটা বনেদি বাড়ির পুজো থেকে সেখানেও অনেক সাধারণ মানুষ আসতো, তারা কাজে বারোয়ারি পুজো হয়ে গেছে, সার্বজনীন মানে যেটাকে সর্বজনের পুজো, এটা যদি যেটা হলো, যেটা বাগবাজার সার্বজনীন নামগুলো হলো হাতিবাগান সার্বজনীন, কুমোরটুলি সার্বজনীন, এটাও কলকাতাতেই এর সূত্র, এর সঙ্গে জাতীয়তাবাদের তখন একটা মস্ত বড় যোগাযোগ। তারপরে পার্টিশনের পর প্রত্যেকটা রেফিউজি কলোনিতে পুজোটা একটা নতুন সামাজিক সংগঠনের একটা উপায় হয়ে ওঠে, মাধ্যম হয়ে ওঠে। তা আমি বলবো যে একটা পুরো সময়ে যদি আমরা
20th সেঞ্চুরি বেঙ্গল ভাবি যে পুজোর মাধ্যমে আমরা এই একটা পুরো রিজনের একটা ইতিহাস তুলে ধরতে পারবো। সেইটাকে আপনি ডেফিনেশনের মধ্যে আনতে চেয়েছেন। যে কারণে আমরা কিছু বলতে পারেন ঝগড়া করেই আমরা বললাম যে আমরা কলকাতার বৈশিষ্ট্যটাকে রাখি, তাতে যে অন্য কোনো পুজোর মানহানি হবে আমরা সেটা কখনোই চাইনি, কিন্তু আমরা আমাদের শহরটাকে একভাবে তুলে সামনে ধরতে আনতে চেয়েছি একেবারেই। আমি আমি একটা কথা এখানে জিজ্ঞাসা করি, আপনি একটু জাঁকজমকের কথা বললেন। অনেকেরই অভিযোগ যে কলকাতায় এখন পুজোটা যে জায়গায় দাঁড়িয়েছে, অনেক ক্ষেত্রে, সব পুজো বলবো না, বহু পুজোর ক্ষেত্রেই অসাধারণ শিল্প প্রদর্শনী হয়, কিন্তু আবার এমন এমন পুজো হয় যেটা মানে একটা অন্য ধরনের পুজো, যেটাতে ঠিক মানে পুজোর যে বনেদি ভাব বলি বা পুজোর যেটা ভাবনা, সেটা কোথাও একটা মিসিং হয়ে যায়। ইট টার্নস ইনটু আ কমার্শিয়াল এক্সারসাইজ। আপনার কিভাবে মনে হয় জিনিসটা কিভাবে দেখেন? বুর্জ খলিফা এই গতবারের হলো, সেই নিয়ে অনেক কাণ্ড হলো, বন্ধ করে দিতে হলো, কিভাবে দেখেন আপনি এটা? কিছু পুজো তো একটা বাড়াবাড়ির জায়গায় পৌঁছে যায়, এটা আমাকে বাধ্য হয়েই বলতে হয়। আমি এটা বলি যে পুজোয় কিছু কিছু পুজো, এটা আমরা 60-এর দশক থেকে দেখছি, যুব কংগ্রেসের সময় থেকে। আপনি তো জানেন যে বাম ফ্রন্টের মানুষরা পুজো নিয়ে ডিরেক্টলি একটা যোগাযোগ রাখেনি, কিন্তু যে কারণে কংগ্রেসের সঙ্গে একটা যোগাযোগ ছিল। তো তখন থেকেই কিছু কিছু পুজো উঠে আসছে, সোমেন মিত্রর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সুব্রত মুখার্জির একডালিয়া, এরকম। তারপরে তো আরো অনেক এরকম পুজো। তো সেরকমই আপনার সুজিত বোসের শ্রীভূমির পুজো, এগুলো যে খুব পুরনো পুজো তা না, এগুলো একটা রাজনীতি ধরে এগুলো উঠে এসছে, আর এইগুলো একটা স্কেলের পুজো। গোড়ার থেকে এদের একটা ছিল যে প্রচুর লোক আসবে, প্রচুর আলো, বিশাল বড় প্যান্ডেল, বিশাল স্কেল ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা ছিল, কিন্তু আপনি ঠিকই বলেছেন যে আমরা যেই ধারাটাকে তুলে ধরার চেষ্টা করেছি, যে এই পুজোর কাজে অসাধারণ একটা সৃষ্টিশীল দিক আছে, যেটা যারা মূর্তি গড়ে, যারা বিভিন্ন লোকশিল্পর থেকে আসছে, যারা প্যান্ডেল বানায়, থেকে যেই নতুন থিম শিল্পীরা এই ক্ষেত্রে নেমেছে, তাদের প্রত্যেকেরই এই উৎসব জুড়ে তাদের প্রতিভাটা একটা নতুন ভাবে উপস্থাপন করা যায়। তারা নিজেরা বলেছে, অনেক আর্টিস্ট, আমরা যখন শিল্প প্রদর্শনী করি আমাদের কাছে হয়তো কয়েকশো মানুষ আসে, আর এখানে কত হাজার হাজার মানুষ আমাদের কাজ দেখে। তো পাবলিক আর্ট আর একজনের দর্শকের রুচি তৈরি করা, এটা অনেকে বলেছে যে পুজোর মাধ্যমে আমরা দর্শকদের সারা ভারতবর্ষের ঐতিহ্যর কথা বলছি, সারা বিশ্বের ঐতিহ্যর কথা নিয়ে আসছি। যারা কোনোদিনও বিদেশ যাত্রার সুযোগ নেই, তাদের কাছে আমরা ইনকা সভ্যতা কি, তাদের কাছে প্যারিসের বিভিন্ন মনুমেন্টস নিয়ে আসতে পারি, মস্কোর ক্রেমলিন তৈরি করতে পারি, কি আমরা আফ্রিকার একটা বিশিষ্ট গ্রামের শিল্প তৈরি। তো আমরা সারা বিশ্বকে কলকাতায় নিয়ে আসতে পারি। যেরকম সুরুচি সংঘ বলতো যে 5 টাকায় কেরালা ঘুরে আসুন, 7 টাকায় মধ্যপ্রদেশ ঘুরে আসুন, কিনা অটোর দাম তাই। তাতে ওরা এক একটা প্রদেশ ধরে ওরা কি করতো না, সেখানে পুরো প্রদেশের ল্যান্ডস্কেপ থেকে তাদের নাচ গান শিল্প সব আনতো। এটা কলকাতা পুজোটা যেন একটা বেরোনোর জায়গা, মানে একটা ট্যুরিং এর জায়গা তৈরি হচ্ছে। তো আমি বলবো যে এখানে রুচি তৈরি করা, সাধারণ মানুষকে এক ধরনের শিল্প শিক্ষা দেওয়া, তাদের একটা বিভিন্ন বিশ্ব সংস্কৃতির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া, এই উদ্যোগটা কিন্তু আমি উদ্যোগটাকে গুরুত্ব দেব। তবে বলে এগুলো তো সব ছেলে খেলা, একদিন হলো, কিন্তু লোকেরা যতটা গবেষণা করে কাজটা করতো, আমি এটা নিজে দেখেছি যে এক একটা থিম পুজোর পেছনে, এটা কিন্তু প্যান্ডেল ডেকোরেটররা 1 মাসে ছবি দেখে একটা ধরুন মস্কোর একটা কোনো প্রাসাদ দাঁড় করিয়ে দিল, কি
স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করলো, সেটা কিন্তু না। পুজোর এক একটা জায়গা একটা গবেষণার বিষয় হয়ে যায়, যে মাসের পর মাস তারা জায়গায় গিয়ে জিনিসটা দেখে এটাকে আমরা কতটা অথেন্টিক ভাবে আনবো, এটা আমি দেখেছিলাম। এটা কিন্তু প্রত্যেকটা পুজোর ডিজাইনার বলতো যে আমরা ওরকম তাড়াহুড়ো ভাবে করতে হবে বলে কাজটা করছি না, আমরা এটাকে খুবই একটা আমাদের নিজস্ব গবেষণা পরিশ্রম দিয়ে এটাকে করছি। তার একটা আপনি বলতে পারেন 5 দিনের জন্য এটা করার কি খুব প্রয়োজন ছিল, কিন্তু নিশ্চয়ই তারা এই প্রয়োজনটা বোধ করেছে, যে এতটা খেটে 5 মাস খেটে তারা 7 দিনের জন্য এই কাজটা করতো। আমার কাছে সেটা 7 লক্ষ মানুষ দেখছেন, এটা বড় কথা মাথায় রাখতে হবে। ঠিকই, তখন কিন্তু কোনো ডকুমেন্টেশন হতো না, জানেন, আমরা ছবি তুলে রাখছি 2003, 4, 5, 6 আমরা পুরনো পুজোর ক্লাবের কাছে ছবি চাইলে আমরা পেতাম না। এখন পুজোর কমিটি গুলো ভিডিও করছে, ডকুমেন্টেশন, তারা ওয়েবসাইট বানাচ্ছে, তারা এটা কিন্তু আমরা এই ডিজিটাল টার্নটা আমি চোখের সামনে দেখেছি। Fine. পুজো নিজেদের পাবলিসিটি নিয়ে অনেক বেশি সচেতন হয়েছে, হ্যাঁ, এখন তো আগে তারা ছিল না।